1 জুন 2024 সাল থেকে 31 আগস্ট 2024 পর্যন্ত সুন্দরবনের নদী, খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রম সুরক্ষায় টানা 3 মাসের জন্য সুন্দরবনকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সুন্দরবনের গহীনে পর্যটক ও সাধারণ মানুষের চলাফেরা সহ সুন্দরবনের নদী ও খালে যে কোনো ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের প্ল্যান ছিল ভিন্ন। বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের করমজলের কাছাকাছি লোকালয়ের পাশে কিছু ইকো রিসোর্ট গড়ে ওঠে। এবার 2 দিন আমরা এমনই একটি ইকো রিসোর্টে থাকবো, যার নাম হলো বনবিবি ইকো রিসোর্ট। সুন্দরবনের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঘের হাত থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করত। মূলত সেই বনবিবির নামের সাথে মিল রেখে এই রিসোর্টের নামকরণ করা হয়েছে। আমাদের রিসোর্টের সামনের দিকটা চমৎকার সুন্দর, কারণ এটার সামনেই 3টি ক্যানেলের মোহনা। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আর এই রিসোর্টে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। গতকালকে এসে রেস্ট করে ঘুমিয়ে আমরা দিন পার করে ফেলছি। আর আজকের দিনে আমাদের প্রচুর অ্যাক্টিভিটিস, কিন্তু কি করব সেটা আমরা বলতে পারতেছি না। কালকে রাতে আমরা প্ল্যান করছি সকালবেলা খুব ভোরবেলা বের হব। ভোরবেলা বের হয়ে আমরা এদিকে গ্রাম দেখতে যাব। তো মোটামুটি এখন ভোর 10টা বাজে, আর এখনও আমাদের সাথে তৃতীয় যে লাশ সে এখনো জেগে উঠতে পারে নাই। আমরা একটু সকাল সকাল উঠছি, সকালে উঠে একটু এদিকে হাঁটাহাঁটি করলাম, একটু ড্রোন উড়াইলাম, ভালোই লাগলো। আর এখন হচ্ছে খিচুড়ি খেতে হবে। লাস্ট মাঝখানে একদিন বাদে প্রায় প্রতিদিন সকালে খিচুড়ি খাওয়া হচ্ছে। গতকালকে খিচুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। আজকে আবার গতকালকের ভুলটা আজকে আবার আমরা সংশোধন করে নিচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের অ্যাক্টিভিটিসে নেব। আমরা এই রিসোর্টে এসেছি আজ 2 দিন। 2 দিনে আমি এই রিসোর্টে ঘুরে বেশ কিছু ভালো এবং খারাপ দিক লক্ষ্য করেছি। ভালো দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই যে রিসোর্টের সামনের যে জায়গাটা, এখানে সারা দিন বসে থাকা যায়। প্রচণ্ড কর্মব্যস্ততায় জীবন যখন যাতনাময় হয়ে যায়, তখন ঠিক এই রিসোর্টে এসে একেবারে রিল্যাক্স টাইম কাটানো যায়। এখানে মাঝে মাঝে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না, মানে সম্পূর্ণ আপনি নেটওয়ার্কের বাইরেই থাকতে পারবেন যদি আপনার ইচ্ছে হয়। এই যে আমি গতকাল রাত প্রায় 3টা পর্যন্ত ঠিক এই জায়গাটাতেই বসেছিলাম। এখানে বসে বসে পানির শব্দ, তারপরে অন্ধকারের ভিতরে জাহাজের সবুজ আর লাল আলো। আকাশটা গতকালকে জ্যোৎস্না ছিল, মেঘ ছিল না, যে কারণে আকাশটাও খুব সুন্দর লাগতেছিল। আর তার সাথে বাতাস তো আছেই। আর সব মিলিয়ে এই ইকো পরিবেশ, এখানে কংক্রিটের কোনো বিল্ডিং নেই, সম্পূর্ণটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি, যে কারণে আপনারা একটা ভিন্ন ভাইব এখানে আসলে পাবেন এবং খুবই রিল্যাক্সেশন টাইম পার করতে পারবেন। তবে কিছু সমস্যা আমার কাছে মনে হয়েছে। মেইন সমস্যা যেটা মনে হয়েছে এখানকার, সেটা হচ্ছে পানি। এই জায়গাটা হচ্ছে লোনা পানির এরিয়া, এখানে মিঠা পানির খুবই অভাব, যে কারণে মোংলা থেকে এখানে পানি আনতে হয়। তার উপরে এখানে আবার পুকুর আছে মিঠা পানির কয়েকটা, সেই পুকুরের পানি আবার তারা বিক্রিও করে। তাহলে বুঝেন এখানকার কতটা ক্রাইসিস। এখানে কংক্রিটের স্ট্রাকচার না থাকার কারণে জিনিসগুলো আমার কাছে অতটা শক্তিশালী মনে হয় না। মানে এখানে ঘূর্ণিঝড় হইলে বা বেশি বাতাসে এখানকার যে প্রপার্টিগুলো আছে এগুলো ক্ষতি হওয়ার চান্স খুব বেশি। আর এরপরে যেটা, সেটা হচ্ছে এখানকার ব্যয়। এখানে যে কাঠের সব কিছু কাঠের তৈরি হওয়ার কারণে এখানে খরচটাও অনেক বেশি। আমাদের যে একটা ওয়াকওয়ের মতো আছে, এই ওয়াকওয়েটা করতে মিনিমাম 1 লাখ টাকার উপরে তাদেরকে নাকি কাঠই কিনতে হয়েছে। এ কারণে পর্যটকদের খুব সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি এখানে যারা রিসোর্ট মালিক আছেন তাদের কিছু ভয়ঙ্কর স্মৃতিরও সাক্ষী হয়ে থাকার সুযোগ আছে। আর গতকালকে রাতে পাশে আরেকটা রিসোর্টে গেছিলাম, ওটাও খুবই সুন্দর মনে হয়েছে। আর এদিক দিয়ে যে ক্যানেলটা সোজা গেছে, এই ক্যানেল ধরেই এখানকার সবগুলো রিসোর্ট। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সকালের দিকে হয়তো বা গ্রাম সাইডগুলোতে একটু ঘুরতে যাব, এখানকার মানুষজনের জনজীবন কীরকম সেগুলো একটু দেখব। আর যদি সেটা দেখার সুযোগ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর বিকালের দিকে প্ল্যান হচ্ছে আমরা এই ক্যানেল দিয়ে বোট নিয়ে ভিতরের দিকে যাব, এখানকার ম্যানগ্রোভ ফরেস্টটাকে একটু কাছ থেকে ভালো মতো দেখার জন্য। আমরা এখানে এই যে ভদ্রলোককে পাইছি, সে ভদ্রলোক আম খাচ্ছে, যে গাছ খুঁই পাশেই ভদ্রলোক নিয়ে আসছে। অবশ্যই মালিকের অনুমতি নিয়ে, আমাদের অনুমতি ছাড়া না। গাছে অনেক আম। আর গরমের ভিতরে যখন আমরা গ্রামে ঘুরতে যাই নাই, তখন আমরা চিন্তা করলাম যে পাশে যাই একটু ঠান্ডা খেয়ে আসি। আর দোকানে ঠান্ডা খেতে আসার পরে দেখছি এখানকার বাচ্চারা আম খাচ্ছে। আর এই ভদ্রলোক তাদেরকে বললো যে তোমরা কোথা থেকে আম খাচ্ছ?
তখন সে গাছে উঠে গেছে আম আনার জন্য। আর এই যে সেই আম, ওয়াও পাকা। পাকা দাও। আঙ্কেল গ্যাস ধরতে পারে না, তাও দাও। এই যে আঙ্কেল ধরা খেয়েছে, আর লাগবে না, নেমে যাও নেমে যাও। আসছিলাম ঠান্ডা খাওয়ার জন্য, ঠান্ডার সাথে এখন আম খাচ্ছি। খুবই মজা, আর রস স্বাদ যেটা। এইসব গাছ তো আর কমার্শিয়ালি পালন করে না, এসব গাছে তো আর কমার্শিয়ালি আম উঠে না, এটা জাস্ট বাসার পাশে আম গাছ, ফুললি ন্যাচারাল, সেই মজা। আমরা প্ল্যান করছিলাম যে সকালে নাস্তা করার পরে আমরা একটু এখানে গ্রাম ঘুরতে বের হব, কিন্তু রিসোর্ট থেকে মাত্র 2 মিনিট যাওয়ার পরে মনে হলো যে আমরা যে গ্রাম দেখতে যাচ্ছি ওই পর্যন্ত যাওয়ার পরে আমারে কে দেখবে, মানে এত পরিমাণ রোদ, খুবই ভয়াবহ অবস্থা। এই জন্য মনে হচ্ছে যে রিসোর্টের সামনে যে সুন্দরবন আছে, রিসোর্টের ফ্যানের নিচে বসে মৃদু বাতাস খেতে খেতে সেই সৌন্দর্যই আমরা উপভোগ করি। আমরা ভাই আর গ্রাম ট্রাম দেখতে আজকে আর বেরোবো না। বিকালবেলা প্ল্যান হচ্ছে যে আমরা সুন্দরবনের ভিতরে যাব, তবে সেটা অবশ্যই রোদ কমার পরে। A few moments later. আমাদের বনবিবি ইকো রিসোর্টের থাকার জায়গা আর খাওয়ার জায়গা দুইটা সম্পূর্ণ আলাদা। মানে ঘটনা হচ্ছে, যে জায়গাটাতে ডাইনিং, মানে বোট থেকে এসে যে জায়গাটাতে আমরা বসি সেখানে ড্রয়িং এবং ডাইনিং একসাথে, আর সেখান থেকে একটা ওয়াকিং ডিস্টেন্সে আমাদের থাকার জায়গায় যেতে হয়, এবং এই জায়গাটাও খুবই সুন্দর। তবে এত পরিমাণ গরম আমার লাগতেছিল, যে কারণে আমি এই ডাইনিং স্পেসের একটা খাট পেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভাঙে মেঘের গর্জনে। ঠিক এই সময়টায় আকাশ মেঘলা হয়ে এখনই প্রচণ্ড পরিমাণ সম্ভবত বৃষ্টি নামবে, আর আমরা এই জন্য বাইরে চলে আসছি, বাইরে এসে খাওয়া দাওয়া করতেছি। আর এই জিনিসটা আমরা গতকালকে থেকে মিস করতেছি। খাবার কি ঠিক আছে ভাইয়া? আবার আলহামদুলিল্লাহ, গতকালকে থেকে চাচ্ছিলাম খুব বৃষ্টি হোক, বাট খুবই গরমে কাটছে। দেখো এই দুপুরবেলা খাইতে বসছি, একটু পর আমরা হচ্ছে জঙ্গলের ভেতর যাব, আর ঠিক এমন টাইমে পুরো আকাশ কালো হয়ে গেছে। আশা করছি চমৎকার একটা বৃষ্টি পাবো আমরা। পরিবেশ যেরকম সুন্দর হয়েছে, খাবারটাও আজকে ওরকম। It's calling me like the rainbow. It's calling me like the rainbow, the rainbow. আর বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা এখন আকাশে মেঘের গর্জন শুনতে পাইতেছি। আর আমাদের পিছনে একটা জায়গা, এই যে এখান থেকে এই যে ক্যানেলটা, এখান দিয়ে জোয়ারের পানি উঠতেছে, এবং মোটামুটি পানি এই লেভেলের কাছাকাছি চলে আসে। ভাটার সময় পানি ওখানে থাকে, আর জোয়ার আসলে ওই পানিগুলো ঢুকে গেলে পানির লেভেলটা উপরে চলে আসবে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে সুন্দরবন আবার একটি ভিন্ন রূপ ধারণ করে। বৃষ্টি শেষ হওয়ার পরে খোলা আকাশে প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ চমকানো শুরু হয়। স্থানীয় একজনের কাছে জানতে পারলাম যে এরকম বৃষ্টি হওয়ার পরে নাকি 10-15 মিনিট খুব আকাশে বিদ্যুৎ চমকায়, এবং বিদ্যুৎ চমকানি শেষ হলেই আবার সাথে সাথে রোদ উঠে আসে, এবং এই রোদের সাথে জোয়ারের পানিও ঢুকতে শুরু করে। সুন্দরবন এলাকাতে আঞ্চলিক ভাষায় এই বৃষ্টিটাকে নাকি বলা হয় জোয়ারি বৃষ্টি। এর বৃষ্টিতে ভেজা শেষ হওয়ার পরে দেখলাম দূর থেকে এক চাচা নৌকা বাইতে বাইতে আমাদের রিসোর্টের দিকে আসছিল। সে নাকি সুন্দরবনের ভিতর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। তাছাড়া রিসোর্টের আশেপাশে অনেককেই দেখেছি জাল দিয়ে সারাদিন কম বেশি মাছ ধরতে। সুন্দরবনের মানুষের মাছ ধরা দেখতে দেখতে যখন পরিপূর্ণভাবে জোয়ারের পানি চলে আসে, তখন আমরা বোট নিয়ে বের হয়ে যাই ক্যানেল ক্রুজিং করার জন্য। কি গাছ? মজবুত শিকড়, এগুলো হচ্ছে বাইন গাছ। বাইন গাছ? জি, বাইন গাছ। তো এই গাছের শিকড় দ্বারা আপনার নদীর পাড়ে যে মাটি আছে এটা খুব শক্তভাবে ধরে রাখে, যাতে মাটিটা আপনার স্রোতের কারণে, পানির স্রোতের কারণে যেন মাটিটা না ভাঙে। আচ্ছা, যদি এই গাছগুলো নদীর পাড়ে না থাকতো বা সুন্দরবনে এই গাছগুলো না থাকতো, তাহলে হয়তো কি এতদিন সুন্দরবনের কোনো অস্তিত্বই থাকতো না। আচ্ছা, সুন্দরবনে বাইন গাছ তো মানে কাটেও, তাই না? এগুলো নিয়ে তো অনেক ইয়াও হয়। মানে সুন্দরবনে বাইন গাছ কাটে বলতে, সুন্দরবনে একটা সময় গাছ কাটার পারমিশন দিত, বা গাছ কাটতো মানুষ, জ্বালানি কাটতো বা শুকনা গাছ কাঁচা গাছ কাটা ঘর বাড়িতে ইউজ করতো, কাঠ বানাইতো, আসবাবপত্র বানাইতো। তবে এখন বর্তমানে সুন্দরবনে কোনো মানে একটা পাতা ছেঁড়াও নিষেধ।
পারমিশন ছাড়া একটা পাতা ছেঁড়াও নিষেধ। তো সুন্দরবনে গাছ কাটার কোনো পারমিশন এখন দেয় না, আচ্ছা, টোটালি বন্ধ। টোটালি নিষেধ এটা। উনি একটা গাছের কোনটা, এই যে এই গাছটা বাইন গাছ, এটা আচ্ছা, এই গাছটা হচ্ছে বাইন গাছ। বলতে স্যার কি সুন্দরবন বাংলাদেশকে টিকায় রাখছে, আর সুন্দরবনকে টিকায় রাখছে হচ্ছে বাইন গাছ। কারণ হচ্ছে এখানে নদী ভাঙন, যেহেতু নদীর পার জোয়ার ভাটা হয়, নদী ভাঙনের একটা সম্ভাবনা আছে, কিন্তু বাইন গাছগুলা এই যে নদী ভাঙনটা রোধ করে আর কি, সেই গল্পটাই উনি শোনাচ্ছিলেন। আর রিসোর্ট থেকে আমরা বোট নিয়ে যেখানে ঘুরতে আসছি এটাকে ধাইনমারি খাল বলে লোকাল ভাষায়। আর এখানে আরও 2-3 রকমের খাল নাকি আছে, মানে 2-3টা নামের। প্রসূন নদী থেকে এক একটা চ্যানেল ধরে এক একটা খাল বের হয়ে যায় এবং তারা এক একটা খালে পর্যটকদেরকে ঘোরাতে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে নতুন একটি অভিজ্ঞতার সাথে নিয়ে অনেকগুলো ভালো মুহূর্ত কাটিয়ে আবারও আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে ফিরে যাচ্ছি। আসলে প্রতিটি ভ্রমণের গল্পই এরকম হয়। প্রতিটি ভ্রমণের নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন জায়গার সাথে পরিচয় হয়, নতুন পরিবেশের সাথে পরিচয় হয় এবং নতুন বন্ধুত্ব তৈরি হয়। সেটা হতে পারে প্রকৃতির সাথে, সেটা হতে পারে মানুষের সাথে। আর লাস্ট 2টা সুন্দরবনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীরকম সময় আমরা কাটিয়েছি। The next morning. গুড মর্নিং ফ্রম বনবিবি ইকো রিসোর্ট। আর আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের ডে 3 অ্যান্ড লাস্ট ডে। এই রিসোর্টটাতে মোট 5টা কটেজ আছে। এর ভিতরে প্রিমিয়াম ভিলা 2টা, প্রিমিয়াম কটেজ 2টা আর একটা এফএনএম ভিলা, মানে আপনার ফ্যামিলি সুইট যেটাকে বলা হয়। আর রিসোর্টে আসার ওয়েটা হচ্ছে রিসোর্ট থেকে আপনাদের পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে, ওনাদের নিজস্ব যে সি প্লেন আছে সেটাতে করেই আপনারা আসতে পারবেন। আর এখান থেকে মোংলা থেকে রিসোর্টে আসার এবং যাওয়ার 2টা ওয়ে। একটা হচ্ছে আপনারা চাইলে সুন্দরবনের যে সাইড দিয়ে পশুর নদী থেকে যে খাল ঢুকছে এই খাল দিয়ে এখানে আসতে পারেন। আবার এখান থেকে যাওয়ার সময় গাড়ির রাস্তা আছে, গাড়ির রাস্তা দিয়ে মোংলার কাছাকাছি যে সেখান থেকে ট্রলারে চেঞ্জ করেও আপনারা যেতে পারবেন। তবে মজার বিষয়টা হচ্ছে এখানে যে রাস্তাটা আছে এটা বর্ষাকালে খুবই কাদা অবস্থায় থাকে। আমার সাজেশন থাকবে রাস্তা দিয়ে না যে আপনারা ওনাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা নিতে পারেন। তাহলে যেটা হবে যাওয়ার সময় অথবা আসার সময় ম্যাক্সিমাম টাইমে যাওয়ার সময় আপনারা করমজল ঘুরে তারপরে মোংলা যেতে পারবেন। আর এখানে খাবারের যে বিষয়টা এটা ওনাদের নিজস্ব এখানে রেস্টুরেন্ট আছে এবং আমরা এই 3 দিন ওনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাবারের টেস্ট এবং তাদের আন্তরিকতা 2টাই খুবই সুন্দর। যেমন লাস্ট নাইট আমরা হাঁসের মাংস খাইছিলাম। সর্বশেষ হাঁসের মাংস খাওয়া হয়েছিল উত্তরবঙ্গ যে, আর সুন্দরবনে এসে আবার হাঁসের মাংস খাওয়া হলো। তাছাড়া এখানে কোরাল মাছ একদিন খাওয়া হয়েছে। এরপরে আরও এখানকার যেহেতু ইকো রিসোর্ট সেহেতু খাবার দাবারের মান বুঝতেই পারতেছেন যে কীরকম হবে। আর আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আমার 2 পর্বের সুন্দরবন সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।